আসসালামু আলাইকুম। তুমি কি রসায়নের ম্যাথ করতে যে বারবার বিক্রিয়া ভুলে যাও এরকম হয়? তুমি রসায়নের ম্যাথ করতে যে দেখা যাচ্ছে পারমাণবিক সংখ্যা পাচ্তেছো না, বিক্রিয়া ভুলে যাচ্ছ, মিলতেছে না, এরকম প্রবলেমে পড়ো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওতে আমরা রসায়ন থেকে যে সমস্ত ম্যাথগুলো আসে, ওই ম্যাথের জন্য যে সমস্ত বিক্রিয়াগুলো লাগে এবং যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো লাগে ওগুলা এক ভিডিওর ভিতরে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের এই ক্লাসটার ম্যাটেরিয়ালের লিঙ্ক দেওয়া থাকবে বা হচ্ছে যে তোমার পিডিএফ এর লিঙ্ক দেওয়া থাকবে, ওইটা তুমি দেখে নিতে পারো। সো চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথমে আসো যে বিক্রিয়া করার জন্য আমাদের কিছু পারমাণবিক সংখ্যার প্রয়োজন পড়ে, কিছু পারমাণবিক ভরের প্রয়োজন পড়ে, যেগুলো আমাদের জানা থাকে না। যেমন ধরো আমরা আণবিক ভরের ক্ষেত্রে, আমরা আণবিক বা পারমাণবিক ভরের ক্ষেত্রে ক্রোমিয়ামের পারমাণবিক ভর আমরা জানি না, ম্যাঙ্গানিজের জানি না, আয়রনের জানি না, কপারের জানি না, জিঙ্কের জানি না, সিলভারের জানি না। এই কয়েকটা ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন কঠিন যখন করে তখন এগুলা দিয়ে প্রশ্ন করে দেয়, আর তুমি এগুলো না জানার কারণে পরীক্ষার হলে ক্যালকুলেশন করতে পারো না। সাপোজ ধরো ফ্যারাডের প্রথম সূত্র থেকে ম্যাথ দিছে এবং এগুলা থেকে যে কোনো একটা দিয়ে দিছে, সো সেখানে তো আণবিক ভর এম ব্যবহার করতে হবে। কিন্তু তুমি যদি এটা না জানো, এই কয়টা তুমি যদি না জানো আণবিক ভর এম এর ভ্যালু, তাহলে তুমি বসাবা কিভাবে? সো এই কয়েকটার ভ্যালু তুমি আগে খাতায় নোট করে মুখস্থ করো আর এই স্লাইডটা দেখে পড়ো, এটা পড়তে হবে। এই দুইটা খুব বেশি লাগে না, কিন্তু তারপরে আমি দিয়ে দিছি কারণ মাঝে মাঝে প্রশ্ন কঠিন করার জন্য এই দুইটাও দিয়ে দেয়। আমার মনে আছে এইচএসসিতে আমি হচ্ছে তোমার কলেজের পরীক্ষার সময় প্রশ্ন কঠিন করছিল এবং এই এইচডি এবং লেডের ভিতরে একটা দিয়ে দিছিল ফ্যারাডের প্রথম সূত্রের ম্যাথে, এবং আমি পারি নাই। পরীক্ষা হলে একদম হা করে বসে আছি, কারণ আণবিক ভর আমি জানি না, মার্ক তো আমি পাবো না, আমি যদি ক্যালকুলেশন না করতে পারি তাহলে পাবো না। সো সেই ক্ষেত্রে এই আণবিক ভর এই কয়েকটা আমাদের মুখস্থ করতে হবে। বাকিগুলো আমরা মোটামুটি সবাই জানি। যেমন ধরো বাকিগুলোর ভিতরে কি আছে, হাইড্রোজেনের বাকিগুলোর ভিতরে অনেকগুলাই আছে, বুঝতে পারছো? সো কি কি আছে আমরা যদি একটু দেখি, বাকিগুলোর ভিতরে কার্বনের, হাইড্রোজেনের, নাইট্রোজেনের, ক্লোরিনের, এগুলো আমরা সবাই জানি। সো এগুলা যেহেতু জানি, এগুলা নিয়ে আমাদের প্যারা হয় না, বাট প্যারা হয় হচ্ছে এগুলা নিয়ে, তাই না? সালফারেরও আমাদের প্রয়োজন পড়ে। সো এগুলার ক্ষেত্রে আমাদের প্যারা হয় না, অক্সিজেন আছে, এগুলা নিয়ে প্যারা হয় না, এই কয়টা নিয়ে প্যারা হয়। এগুলা হচ্ছে আমাদের প্রথমত মুখস্থ করতে হবে। এরপরে আসো আমাদের পরবর্তী যে ফ্যাক্ট, ম্যাথ করতে যে আমাদের বিভিন্ন ম্যাথের ভিতরে বাংলা শব্দ দেয়া থাকবে যেগুলো সম্পর্কে আমাদের ধারণা নাই। যেমন ধরো ব্লু ভিট্রিয়াল, যদি ব্লু ভিট্রিয়াল বলে, ব্লু ভিট্রিয়াল মানে কি এটা যদি আমরা না জানি তাহলে তো ম্যাথ করতে পারবো না। পরিমাণগত রসায়নে শতকরা পরিমাণ বের করার জন্য তোমার এই ম্যাথটার ভিতরে, মানে শতকরা পরিমাণের ম্যাথের ভিতরে ব্লু ভিট্রিয়াল থেকে ম্যাথ দেয়। সো সেক্ষেত্রে যদি বলে যে ব্লু ভিট্রিয়ালে পানির পরিমাণ কত বা পানির শতকরা পরিমাণ কত, তাহলে তোমাকে আগে জানতে হবে ব্লু ভিট্রিয়ালের সংকেত কি। ব্লু ভিট্রিয়ালের সংকেত হচ্ছে কপার সালফেট ইনটু 5 অনু পানি। ব্লু ভিট্রিয়ালের সংকেত এমসিকিউতেও দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে এই ব্লু ভিট্রিয়ালের টোটাল আণবিক ভর এটা যে 249.5, এটা আগে মুখস্থ করতে হবে। ঠিক আছে, এটা মুখস্থ করতে হবে, তারপরে আমরা এটা দিয়ে ম্যাথ করতে পারবো। ওকে, এরপরে আসো আমাদের কিছু নাম আছে যেই নামগুলো আমরা না জানার কারণে আমরা ম্যাথ করতে পারি না। ম্যাথের ভিতরে কখনো কখনো ক্যালসিয়াম অক্সাইড এটা না বলে দিয়ে আমাদের বলবে হচ্ছে চুন বা কুইক লাইম। সো চুন বা কুইক লাইম যদি বলে তাহলে এটার মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। কখনো কখনো আমাদের কলিচুন বা স্ল্যাকেড লাইম বলতে পারে। কলিচুন বা স্ল্যাকেড লাইম এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে চুনের পানি। চুনের পানিও বলতে পারি। চুনের পানি মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে কলিচুন বা স্ল্যাকেড লাইম বলে। ঠিক আছে, সো এইটার সংকেত কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2। এরপরে দেখো কখনো যদি কোক বা চারকোল বলে, এটার মানে হচ্ছে কার্বন। কোক বা চারকোল মানে কি? কার্বন। সো এটা আমরা আশা করি জানি। এরপরে দেখো চুনা পাথর, মার্বেল, চক, খড়ি মাটি, এই কথাগুলো উল্লেখ থাকলে এটার মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড মানে হচ্ছে এই কথাগুলো। সো কখনো যদি ম্যাথের ভিতরে এই কথাগুলো উল্লেখ থাকে তাহলে আমাদের ক্যালসিয়াম অক্সাইড ধরতে হবে। সো এইগুলাকে আলাদাভাবে মুখস্থ করতে হবে। তুমি প্রশ্ন সলভ করতে গেলে দেখবা যেগুলা ঘুরে ফিরে বারবার আসতেছে, বারবার ব্যবহার হচ্ছে, ঘুরে ফিরে বারবার লাগতেছে। সো এইগুলো আমরা আগে দেখে নিব। কেমন, ক্লিয়ার হয়েছে? আশা করি তোমাদের এই জিনিসপত্রগুলো ক্লিয়ার হয়েছে। সো এগুলো যদি ক্লিয়ার হয়, এখন চলো আমরা পরবর্তী অংশে যাই। এরপরে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া লাগবে, ঘুরে ফিরে এই বিক্রিয়াগুলো আমাদের বারবার আসবে, সেগুলো লাগবে। যেমন দেখো আমাদের বেসিক ম্যাথ করার জন্য ক্যালসিয়াম অক্সাইডকে ভেঙে ক্যালসিয়াম কার্বনেটকে ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এখানে হিট দিয়ে। এই বিক্রিয়াটা থেকে হিউজ পরিমাণে ম্যাথ আসে, বলে দেয় যে ক্যালসিয়াম কার্বনেটের 5 গ্রাম থেকে কত এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড সম্ভব, কতটুকু ক্যালসিয়াম অক্সাইড সম্ভব। সো এটা ভেঙে এইগুলার ম্যাথ দিয়ে দেয়। সো এই বিক্রিয়াটা আমাদের সবার প্রথমে দরকার পড়ে এই বিক্রিয়াটা।
ওকে, 2 নম্বরে আমাদের যে বিক্রিয়াটা দরকার পড়ে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl বিক্রিয়া করলে ক্যালসিয়াম ক্লোরাইড পানি এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এবং এখানে এই যে HCl এর 2 মোল আমরা ব্যবহার করতেছি। সো এই বিক্রিয়াটাও আমাদের বারবার আসতে দেখা যায়। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে হচ্ছে এই বিক্রিয়াটা। কেন? কারণ এই বিক্রিয়াটা থেকে খেয়াল করো, এই বিক্রিয়াটা থেকে তুমি যখন এই HSC তে যেমন তুমি পাবা, এই বিক্রিয়া থেকে তুমি অ্যাডমিশন টেস্টে হিউজ পরিমাণে কোশ্চেন আসতে দেখবা। গতবারও ঢাকা ইউনিভার্সিটি থেকে এই জায়গা থেকে কোশ্চেন দিছিল, বুয়েটের প্রিলিতে এখান থেকে কোশ্চেন দিছিল। সো এইটা খুবই গুরুত্বপূর্ণ। KCl O3 কে ভাঙলে KCl প্লাস O2 পাওয়া যায়, 2 মোলকে ভাঙলে এখানে 2 মোল এখানে 3 মোল। এইটার ক্যালকুলেশন খুবই আসতে দেখা যায়। সো এই বিক্রিয়াটা আমরা ভালো করে শিখে রাখবো। এই টোটাল বিক্রিয়াটা আমরা কি করব, ভালো করে শিখে রাখবো। এই টোটাল বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা বেশ গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া। এছাড়া ম্যাথ করতে করতে যে তুমি এই বিক্রিয়াটাও পাবা, এই বিক্রিয়াটাও পাবা। কপার সালফেটের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কপার প্লাস সালফার ডাইঅক্সাইড তৈরি করে। এখানে কপার সালফেটকে দিয়ে দিবে, দিয়ে তোমার কপারের পরিমাণ বা সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বের করতে বলবে। সালফার ডাইঅক্সাইড STP তে বা SATP তে আয়তন বের করতে বলবে। সো এই চারটা রিঅ্যাকশন চারটাই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চারটায় আমরা ভালো করে পড়ে রাখবো। বুঝতে পারছো? এই চারটায় আমরা ভালো করে পড়ে রাখবো। এরপরে আসো, আমাদের পরবর্তীতে আরো 3টা রিঅ্যাকশন আছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন, এই জন্য আমি আলাদা করে লিখে রাখছি। এগুলো তুমি সবসময় ম্যাথের ভিতরে পাবা, আলাদা করে কোথাও দেখবা এগুলো করা নেই, ম্যাথের ভিতরে আছে। সো এই জন্য এই 3টা আমাদের দেখতে হবে। যেমন দেখো, জিঙ্ক অক্সাইডের সাথে কার্বন বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড এবং জিঙ্ক তৈরি করে। ম্যাথ করতে যে আমাদের এই বিক্রিয়া দেখবে এর ব্যাখ্যা আছে। সো যেহেতু এই বিক্রিয়াটা তুমি আলাদা করে কোথাও পাচ্ছ না, ম্যাথের ভিতরে পাচ্ছ, এই জন্য তোমরা অনেকে পড়বা না। এবার ওই ম্যাথটা যদি তোমার না করা থাকে তাহলে হুট করে যখন এই বিক্রিয়া থেকে ম্যাথ দিয়ে দেবে তখন তুমি পারবা না। সো এই জন্য এই বিক্রিয়াটা আগে থেকে দেখে রাখবা। এরপরে দেখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করলে ক্যালসিয়াম ক্লোরাইড পানি অ্যামোনিয়া তৈরি করে। এই বিক্রিয়াটা সমতাকরণ সহ দেখে রাখতে হবে, কারণ এই বিক্রিয়া থেকেও কয়েকবার ম্যাথ আসছে, কয়েকবার ম্যাথ আসতে দেখে আমি এই বিক্রিয়াটা তুলে দিছি। সো এটাও একটু ভালো করে ক্যালকুলেশন করে রেখো। এরপর দেখো, এই বিক্রিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া, এটাও আমি ম্যাথের ভিতর থেকে তুলছি। একটু ব্যতিক্রম ধর্মী বিক্রিয়া, এই জন্য বারবার আসে। ম্যাঙ্গানিজ অক্সাইডের সাথে সাথে HCl বিক্রিয়া করে ম্যাঙ্গানিজ ক্লোরাইড পানি এবং ক্লোরিন তৈরি করে। এই জায়গাতে এই যে HCl এর পরিমাণ কতটুকু লাগছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই জায়গাতে MnCl2 পানি, এগুলাও একটু দেখে রাখতে হবে। এই বিক্রিয়াটাও আমাদের লাগে। সো কখন লাগে, কিভাবে লাগে, এগুলোর জন্য যখন আমি পরিমাণগত তড়িৎ রসায়ন তোমাদের প্লেলিস্ট নিয়ে আনবো, সেই প্লেলিস্ট দেখে তোমরা হচ্ছে যে আরো ভালো করে শিখতে পারো আমার থেকে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো খুব দ্রুতই তোমাদের জন্য প্লেলিস্ট নিয়ে আসার জন্য। আর তোমরা আমার ফ্রি ক্লাসগুলো যদি লাইভ করতে চাও তাহলে আমাদের ফেসবুক গ্রুপ আছে ব্রেকিং কেমিস্ট্রি, ফেসবুকে যে সার্চ দিলে আমাদের গ্রুপ পেয়ে যাবা, ব্রেকিং কেমিস্ট্রি লিখে সার্চ দিবা পেয়ে যাবা। ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো। আমি আশা করবো তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো সবাই মিল্টন ভাইকে সাপোর্ট দেওয়ার জন্য ব্রেকিং কেমিস্ট্রিতে জয়েন করবা। আমরা হচ্ছে যে মিল্টন ভাইয়ের আর্মিতে পরিণত হইতে চাই, আমরা সবাই মিলে একসাথে অনেক কিছু শিখবো, ইনশাল্লাহ একটা পরিবারে পরিণত হবো। সো তোমরা ব্রেকিং কেমিস্ট্রিতে জয়েন করো, ইনশাল্লাহ তোমাদের জন্য আরো অন্যান্য যেটা যেটা লাগবে ওই বিষয়ে আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। যেমন এই ভিডিওটা বানানোর আইডিয়া কিন্তু তোমাদের কমেন্ট থেকেই আমি পাইছি, একজন কমেন্ট করছিল সেই কমেন্ট থেকে পাইছি। সো আসো, এরপরে এই তিনটা বিক্রিয়া আমাদের জানতে হবে। দেখো এই জায়গাতে আসলে অ্যাসিডিক মিডিয়ামে KMnO4 এর সাথে আয়রন সালফেট প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে বড় একটা বিক্রিয়া হয়। ওই বড় বিক্রিয়া আমাদের দরকার পড়ে না, তোমার জারণ বিজারণ সমতাকরণের ক্ষেত্রে পুরো বিক্রিয়াটা দরকার পড়ে। কিন্তু ম্যাথ করার জন্য জাস্ট এইটুকু জানলেই হয় যে 2 মোল KMnO4 10 মোল সালফিউরিক অ্যাসিড আয়রন সালফেটের সাথে বিক্রিয়া করে, 1 মোল K2Cr2O7 6 মোল আয়রন সালফেটের সাথে বিক্রিয়া করে, 2 মোল KMnO4 5 মোল H2C2O4 এর সাথে বিক্রিয়া করে। এইটুকু জানলেই হয়। এখন বলবা ভাই এইটুকু জানবো, এটা কি মুখস্থ করবো? ইয়েস, এটা মুখস্থ করতে পারো। আরেকটা ওয়ে আছে এটা পারার, বা এটা তোমার হচ্ছে ব্যালেন্স করার আরেকটা ওয়ে কি, দেখো এই জায়গাতে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, KMnO4 এইটার জারণ মান হচ্ছে +7, এটা জারণ মান কত? +7। এই KMnO4 ফাইনালি যখন বিক্রিয়া করে সে Mn2+ এ পরিণত হয়। সো 7 থেকে +2 হয়েছে, খেয়াল করো 7 থেকে +2 হয়েছে। সো 7 থেকে +2 হইলে এখানে জারণ সংখ্যার পরিবর্তন কতটুকু হলো দেখো তো, জারণ সংখ্যার পরিবর্তন হইছে 5। ভালো করে খেয়াল করে দেখবা 7 থেকে +2 অর্থাৎ মাঝখানে ডিফারেন্স হচ্ছে 5। এবার এখানে দেখো আয়রন সালফেটের এই যে আয়রন আসলে 2+ আকারে আছে, এ ফাইনালি যখন প্রোডাক্ট তৈরি করে তখন আয়রন 3+ এ পরিণত হয়। তাহলে এখানে জারণ সংখ্যার পরিবর্তন কত হলো? 1। সো এখানে খেয়াল করে দেখো এখানে 2 আছে, এখানে 10 আছে, এটা মানেই হচ্ছে 1 আর 5।
সো এখানে 2-10 মানেই 1-5। সো এখানে কাহিনী কি হয়, এইটার জারণ সংখ্যা KMnO4 এর জারণ সংখ্যার পরিবর্তন আয়রনের কাছে যায়, আয়রনের জারণ সংখ্যার পরিবর্তন এখানে আসে। বুঝতে পারছো জিনিসটা? সো আয়রনের জারণ সংখ্যার পরিবর্তন 1, এটা সামনে আসবে, KMnO4 এর জারণ সংখ্যার পরিবর্তন এখানে যাবে। সো 2-10 এটাই হচ্ছে 1-5। এবার দেখো সেম ভাবে আমরা যদি K2Cr2O7 মিলানোর চেষ্টা করি, দেখো এই K2Cr2O7 এখানে জারণ সংখ্যা হচ্ছে +6, ক্রোমিয়াম ফাইনালি ক্রোমিয়াম 3+ এ পরিণত হয়। সো একটা ক্রোমিয়াম +6 থেকে +3 তে আসছে, তাহলে জারণ সংখ্যার পরিবর্তন কত? 3। কিন্তু এখানে দেখো ক্রোমিয়াম দুইটা, সো দুইটা ক্রোমিয়াম, যদি দুইটা ক্রোমিয়াম 3+ এ পরিণত হয় তাহলে এখানে জারণ সংখ্যার পরিবর্তন হবে 3 দুগুণা 6। সো এই যে জারণ সংখ্যার পরিবর্তন ক্রোমিয়ামের জন্য 6, এটা দেখো আয়রনের সামনে যে বসছে। আয়রনের জন্য কত ছিল? ওই একটু আগে দেখলাম 1 ছিল, ওই একটা দেখো এর সামনে এসে বসছে। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা এগুলার তোমার কার সাথে কতগুলো লাগবে সেটা চিন্তা করতে পারি। সেম ভাবে KMnO4 এর জন্য, KMnO4 এর জন্য আমরা আগে দেখছি 5, সেই 5টা এখানে যে বসছে। H2C2O4 এটার জন্য 2, 2টা এখানে এসে বসছে। এভাবে আমাদের এই মোলগুলা ব্যালেন্স হইছে। সো এই মোলগুলা তুমি যদি একটু দেখে রাখতে পারো, এই মোলগুলো দেখে রাখতে পারো, তাহলে এখান থেকে ম্যাথ করার ট্রিক্সও তুমি শিখে যাবা। সো ম্যাথ করার ট্রিক্স যদি জানতে চাও তাহলে আমার পরিমাণগত রসায়নের ক্লাসগুলো দেখতে পারো। পরিমাণগত রসায়নের ক্লাসগুলোতে এই জায়গা থেকে কিভাবে সহগ অনুপাত সূত্র ব্যবহার করে ম্যাথ করতে হয় সেটা আমি শিখিয়ে দিছি। সামনে আবারও প্লেলিস্ট আসবে পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়নের উপর, সেই প্লেলিস্টে আবারও ডিটেলস তোমাদেরকে শেখাবো। সো যারা যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভাইয়ের জন্য দোয়া রেখো, আর অবশ্যই আমাদের ব্রেকিং কেমিস্ট্রি গ্রুপে জয়েন করবা। চ্যানেলে তো সাবস্ক্রাইব করবাই, ব্রেকিং কেমিস্ট্রি গ্রুপে জয়েন করবা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।